সাহিত্য রবীন্দ্রনাথ এই শব্দটার উৎপত্তি এভাবে নির্ধারণ করেছেন, আলাদা করেছেন শহীদ যুগ জ সমান সাহিত্য। শহীদ যেন এই কথাগুলো যদি আমরা চিন্তা করি তাহলে বিষয়টার অর্থ পাওয়া যায়। মানুষের সহিত সম্পর্কিত যা কিছু আছে সবই সাহিত্য। সাহিত্য সৃজনের মানুষের যেটা একেবারে সৃষ্টির আদিকাল থেকেই একটা আকাঙ্ক্ষা আছে। কিসের আকাঙ্ক্ষা? সেটা হচ্ছে আত্মপ্রকাশের আকাঙ্ক্ষা। সকল মানুষই মূলত আত্মপ্রকাশ করতে চায়, তার নিজেকে প্রকাশ করতে চায়, এবং সেটাই এই প্রকাশের মধ্যেই সে তার আনন্দ খুঁজে পায়। সে তার পারিপার্শ্বিকের সঙ্গে সংযোগ সাধন করতে চায় এবং সৌন্দর্য সৃষ্টির প্রতি তার একটা আকাঙ্ক্ষা কাজ করে। আমরা দেখি যে আমরা কি করছি, আমরা প্রতিদিনই নিজেকে সুন্দর করে তৈরি করার জন্য নিরন্তর প্রয়াস চালাই। পোশাকটা আমরা পরিপাটি করে পরি। একজন তার কাজকর্মকে সুন্দর করে তোলেন। আত্মপ্রকাশের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা একেবারেই সৃষ্টির আদিকাল থেকে আছে মানুষের ভিতরে। এই জন্যই মানুষ প্রধানত কি করে, মানুষ প্রধানত তার নিজের সবকিছুকেই একটু স্থায়ী ভাব, স্থায়িত্ব দিয়ে যেতে চায়, অমর করে রেখে যেতে চায়। সেই অমর করার প্রেরণার মধ্যে হচ্ছে যে নিজের অস্তিত্বকে সমাজে, রাষ্ট্রে অথবা এই পৃথিবীতে স্থায়ী করে নেওয়া। সেই স্থায়ী করে নেওয়ার মধ্য দিয়ে কি করে সে স্থায়ী করতে চায়, সাধারণে কি করে বংশ বিস্তার করার মধ্য দিয়ে সে তার অস্তিত্বকে স্থায়ী করতে চায় এই পৃথিবী। প্রাণী জগতের সকলেরই এই প্রচেষ্টা আছে যে সে বংশ বিস্তার করার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করতে চায়, তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায়। আর সৃজনশীল মানুষ যারা, তারা মূলত অন্যরকম সৃজন কর্মের মধ্য দিয়ে তার অস্তিত্বকে পৃথিবীতে অবিনশ্বর করে রাখতে চায়। যেমন ধরো, সাধারণ একটা ব্যাপার বলি, সিলেট অঞ্চলের কবি দূরবীন শাহের নাম তোমরা শুনেছ, অনেক শুনেছ। জি স্যার, জি স্যার শুনেছি। তো তার আখড়ায়, সেখানে যখন তিনি গল্প করছিলেন তার এক বন্ধুর সঙ্গে অথবা আড্ডা দিচ্ছিলেন, সেই আড্ডার ফাঁকে তার বোধহয় 3টা ছেলে ছিল। তো বলছেন যে বেশ একটা ভুল করে ফেললাম। 3টা পুত্র সন্তানের জন্ম না দিয়ে যদি আমি 3টা ভালো গান লিখে যেতে পারতাম, তাহলে আমি মনে হয় অমর হয়ে যেত। আমি বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি। সাধারণের ভিতরে যে বংশ বিস্তারের আকাঙ্ক্ষা থাকে, দালান করার আকাঙ্ক্ষা থাকে, সুরম্য অট্টালিকা করার আকাঙ্ক্ষা থাকে। যেমন মনে করো মেজর টিলায় একটি সুরম্য অট্টালিকা আছে, যেটা ইউটিউবে অথবা সংবাদ মাধ্যমে নানাভাবেই এটা প্রকাশিত হয়েছে, মানুষ এটা দেখতে আসে। কেমন আমরা ধরছি তার একটি অমর হওয়ার আকাঙ্ক্ষা আছে, এবং সেই আকাঙ্ক্ষাটা সাধারণ, এটার ভিতরে কোনো অসাধারণ আকাঙ্ক্ষা অন্তত শিল্প জগতের
মানুষের ভিতরে থাকার কথা। কি বোঝা যাচ্ছে? জি স্যার। কিন্তু একজন সৃজনশীল মানুষ যদি দূরবীন শাহের কথা আমরা ধরি, তাহলে সেটা হবে যে সব থেকে সার্থক জীবন, যে তিনি যদি কয়েকটা গান লিখে দিতে পারতেন। এবং আমরা দেখি যে তার মৃত্যুর অনেক বছর পরেও তার লেখা কয়েকটা গান এই পৃথিবীতে অমর হয়ে আছে। যেমন অমর হয়ে আছেন এই ঘরানার আরো অনেকে, যেমন বাদশাহ আব্দুল করিম বা হাসান রাজা বা লালন শাহ, তাই না? জি এরকম কয়েকটা হাজার হাজার অট্টালিকার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দু লাইনের দুটি কথা, যে ধরো যে সব লোকে কয় লালন ইজাত সংসারে, তাই না? জি জি বা খানাই তুমি খেয়ে খাবাও কেনে, এরকম কথা অমর হয়ে আছে, তাই না? এই যে আত্মপ্রকাশের একটা আকাঙ্ক্ষা আমরা রবীন্দ্রনাথের ভিতরে দেখি। তার প্রথম যৌবনে একেবারে কৈশোরকালীন রচনা প্রভাত সঙ্গীতে নির্ঝরের স্বপ্নভঙ্গ আছে, তোমরা পড়ে থাকতে পারো নিশ্চয়। সেখানে নির্ঝর মানে হচ্ছে ঝর্ণা। একটা ঝর্ণা আসলে সুপ্ত ছিল কোথায়? ঝর্ণার জন্ম হচ্ছে পাহাড় ভেঙে চুরে যখন পানি নেমে আসে তখনই ঝর্ণা দ্বারা সৃষ্টি হয়। তো বলতে হবে যে এই ঝর্ণাটা পাহাড়েই সুপ্ত ছিল, বা তার অস্তিত্বটা ছিল সুপ্ত। সেই শক্তি ভেঙে সে আত্মপ্রকাশ করেছে যখন সে চুরমার করে ভেঙে কলকল করে বেরিয়ে এসেছে এবং হাজার হাজার মাইল অতিক্রম করেছে, তখন তার আত্মপ্রকাশ ঘটে। রবীন্দ্রনাথ কৈশোরকালীন সময়ে তার এই সৃজনশীল সত্তার আকাঙ্ক্ষাকে প্রকাশের কথা এইভাবে লিখেছেন যে আজি এ প্রভাতী রবির কোর, কেমনে পশিল প্রাণের কোর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এই যে দুর্মর আকাঙ্ক্ষা, আমরা দেখছি যে এরপরে রবীন্দ্রনাথ প্রায় ৮০ বছর বয়স পর্যন্ত অনবরত সৃজন কর্মের মধ্য দিয়ে গিয়েছেন এবং এই জন্য তিনি অমর হয়ে আছেন। এরকম আমরা সকল শিল্পী সাহিত্যিকদের মধ্যেই। এবং এর মাধ্যমে তিনি পারিপার্শ্বিকের সঙ্গে, সামাজিকের সঙ্গে, বুদ্ধা শ্রেণীর সঙ্গে বা সমজদারদের সঙ্গে সংযোগ তৈরি করেন। এবং তার ভিতরে যে সৃজনশীলতা আছে, সৌন্দর্যের প্রতি যে আকাঙ্ক্ষা আছে, মহত্তম কাজ করার যে আকাঙ্ক্ষা মানুষের আছে, সেই আকাঙ্ক্ষাটা তার এই সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে তিনি বিকশিত করে তুলেন। এর মধ্য দিয়ে আমরা মূলত সাহিত্য পেয়ে থাকি, শিল্পগুলোকে। আমরা সবাই গরু দেখি, তাই না? গরুর গাড়িও দেখেছি না? অনেক দেখেছি। কিন্তু জয়নুল যে গরুর গাড়িটি দেখলেন এবং যে গরুর গাড়িটি আঁকলেন, তার ভিতরে যে বল দৃপ্ততা আছে, যে চৈতন্য আছে এবং কঠোর পরিশ্রমের যে ইয়েটা আছে, রেখা এবং বর্ণের যে মিলনটা আছে, যে সুন্দর করে যে গতিটাকে তিনি, আবেগটাকে তিনি তুলে ধরতে পেরেছেন, সেটাই হচ্ছে শিল্প, তাই না? কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো, আমি তখন অগ্রসর হব। যাই হোক, আমরা আজকে খুব একটা প্রস্তুতি, খুব সময় নিয়েই ক্লাসটা নিব চিন্তা করেছিলাম। আমি একটু হঠাৎ করেই কিছুটা বিপর্যয়ের ভিতরে আছি। আমার মা হঠাৎ করে একটু প্রেশার এবং ডায়াবেটিস বেড়ে গেছে, এটা অফ দ্য রেকর্ড। তো খুব সম্ভবত আমি এখনই হয়তো ডাক্তারের সন্ধানে বের হব। এখন তো দুর্যোগকালীন সময়, আল্লাহ হয়তো আমাকে আমার মাকে একটু যদি সুস্থ করে রাখেন তাহলে আমরা অগ্রসর হতে পারবো। জি স্যার, ইনশাআল্লাহ। আমরা আরেকটু অগ্রসর হই। আমরা খুব সংক্ষিপ্ত ভাবে কিছু কিছু জিনিস, সাহিত্য যখন সৃষ্টি হয় এরপর থেকেই সাহিত্য নিয়ে নানান রকম চুলচেরা বিশ্লেষণ শুরু হয়, যে সাহিত্যে কি থাকবে কি থাকবে না, সাহিত্য কিভাবে রচিত হবে, কত ভাবে রচিত হবে, কি থাকবে তার ভিতরে, কত ধরনের হতে পারে সাহিত্য, হ্যাঁ, কি তার রীতি হবে, কি তার ভাষা হবে, কি তার বিষয় হবে, এসবগুলো
পণ্ডিতদের মধ্যে, দার্শনিকদের মধ্যে অনেক মতভেদ আছে। তো প্রথম একটা কাজ হচ্ছে যে সাহিত্যের ভিতরে, এই সাহিত্য যে একটা সৃজন কর্ম, এর উপযোগিতাটা কি, এটা আসলে কি কাজে লাগবে, এই নিয়ে একরকম বিতর্ক একেবারে প্রথম থেকেই শুরু করে। একেবারে প্রথম থেকে ধরো সক্রেটিসের আমল থেকে বা সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটে তাদের আমল থেকেই শুরু। কি করবে, কেমন? প্লেটো যেমন বলেছেন যে সাহিত্য রাজ্যে অস্থিরতা তৈরি করে, সুতরাং সাহিত্যিকদের কাজ বা শিল্পীদের কাজ হচ্ছে নীতি শিক্ষা দেওয়া, এক ধরনের নৈতিক অবস্থা তৈরি করা। তো এই কথাগুলোর বিরুদ্ধে যত সময় গিয়েছে তত দর্শন, তত তত্ত্ব সৃষ্টি হয়েছে এবং অগ্রসর হয়েছে। এই জন্যে একেবারে প্রাচীন দিকে যে তত্ত্বটা আমরা পাই, ধরা যায়, সেটা হচ্ছে উপযোগিতাবাদ সাহিত্যের। আমরা এটা স্লাইডে আছে, উপযোগিতাবাদটা আছে, সেটা আমরা পড়ে যাব, কিন্তু আমরা এখন যেতে চাচ্ছি আরো কিছু ছোট ছোট বিষয়ে। যেমন আমরা লিখেছি, দেখা যাচ্ছে নিশ্চয়, অ্যাক্রোনিম। এটা হচ্ছে অ্যাক্রোনিম। অ্যাক্রোনিমটা হচ্ছে সাহিত্য গবেষণায় বা অন্যান্য গবেষণামূলক কাজে ব্যবহৃত হয় এবং আরো নানা ক্ষেত্রেই আমরা প্রতিদিন এটা ব্যবহার করি। সেটার নাম হচ্ছে অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম হচ্ছে কয়েকটি নামের প্রথম অক্ষর বা আদ্যাক্ষরকে নিয়ে টোটাল একটা শব্দ গঠিত হয়, যেটা ওই কয়েকটা নামের, কয়েকটা শব্দের পূর্ণ অর্থকে সে ধারণ করে, প্রতিটি ভাবে সেটাকে তুলে আনা হয়। যেমন রাজনৈতিক বা সামাজিক ক্ষেত্রে বা আন্তঃরাষ্ট্রীয় ক্ষেত্রে আমরা দেখেছি নেটো। যেমন নেটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, তাই না? বা হু, WHO, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তাহলে শব্দের প্রথম বর্ণটা নিয়ে অ্যাক্রোনিমটা তৈরি হলো, কেমন? নেটো। বাংলায় যেমন প্রাচীন ভারতীয় আর্য ভাষা, সেটা কি স্লাইডে কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে স্যার অ্যাক্রোনিম। ভারতীয় আর্য ভাষা। তাহলে জি স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। আমরা এগুলা কাজে লাগবে আমাদের যখন ভাষাতাত্ত্বিক আলোচনায় যাব কখনো, তখন। তো যাই হোক, বা সাহিত্য তাত্ত্বিক আলোচনা, যেমন সামাজিক সংগঠনের নাম আমরা সংক্ষিপ্ত করে ফেলি, যেমন আধুনিক, আমরা ধূমপান নিবারণ করি, আরো অনেক রকম। একটা এনজিও সংস্থা যখন আমরা গঠন করি, তখন তার আদ্যাক্ষর দিয়ে সংক্ষিপ্ত একটা নাম আমরা তৈরি করি, একটা নিকনেমের মতো তৈরি করি, তাই না? যেমন ধরো এমসি কলেজ, হ্যাঁ, এটা একটা এমসি, তাহলে এটা অ্যাক্রোনিম হয়ে যাচ্ছে এমসি ক, মোরারিচাঁদ কলেজ, কেমন? এটা হচ্ছে একটা। পরে যাচ্ছি আমরা মূলত বর্ণানুক্রমিক যাব, ছোট ছোট ভাবে আমরা সাহিত্য তাত্ত্বিক বা সাহিত্য কোষটাকে আমরা এইসব ক্লাসে উপস্থাপন করব। যেমন অ্যাক্রোস্টিক। অ্যাক্রোস্টিকটা হচ্ছে শব্দের খেলা। এটা তোমরা প্রায়ই করে থাকো, বিভিন্ন পত্রিকায় প্রতিদিনই দেয়, হয়তো প্রথম আলো শব্দরঙ্গ তোমরা দেখেছো, বা শব্দ এর খেলা, যেটা বক্স করে দিয়ে দেওয়া থাকে, উপরে নিচে বা ডানে বায়ে পাশাপাশি মিলাইলে কয়েক রকমের শব্দ তৈরি হয়, তাই না? যেমন এখানে কবির চৌধুরী একটা বিখ্যাত একটা অ্যাক্রোস্টিকের উদাহরণ দিয়েছেন। রোটাস, এটা চেয়ে দেখো, উপরে নিচে ডানে বায়ে যেদিকেই যাওয়া যায় এই আদ্যাক্ষরটি, এই শব্দরঙ্গটা মিলানো যায়, আদ্যাক্ষর নয়, অ্যাক্রোস্টিক, এটা মেলানো যাচ্ছে, কেমন? রোটাস, অপেরা, টেনেট, এরিপো, সাটোর। এটা উপর থেকে যদি দেখি, টেনেট, এরিপো, সাটোর, অপেরা, তাই না? যেদিক দিকেই যাই এরকম একটা ইয়ে পাওয়া যাচ্ছে। মিল আমরা আরেকটু আগাই,
তো সাহিত্যের ওই যে বলেছিলাম আমি একটা কথা যে সাহিত্য যেদিন থেকে সৃষ্টি হলো অথবা শিল্প সৃষ্টির আকাঙ্ক্ষা তো মানুষের সেই জন্মলগ্ন থেকেই। এই জন্য মানুষ ছবি আঁকে, সেটা তার প্রয়োজনেই এঁকেছিল। হ্যাঁ, বা বিভিন্ন সাইন সিমটম, আশা, ইশারা, ইঙ্গিত দিয়ে সে তার মনের ভাব প্রকাশ করেছিল। এটা তার সৃজনশীলতা, সে নিজেই তার এই পথটা কেটে কেটে তৈরি করেছে। এখন 19 শতকের প্রথম দিকে, আমরা এর পিছনে আরো পরে যাব, মাঝে মাঝেই যাব যখন দরকার। আমরা বর্ণানুক্রমিক যেহেতু যাচ্ছি, এস্থেটিসিজম, এস্থেটিক থেকে এসেছে, এটা হচ্ছে শিল্প, এবং এটার বাংলা নাম দেওয়া হয়েছে কলা কৈবল্যবাদ। আবার এটার একটা স্লোগান আছে, শিল্পের জন্য শিল্প। আমরা সেটা দেখতে পাচ্ছি, আর্ট ফর আর্টস শেপ। এটা মূলত এসেছে ফরাসি ভাষা থেকে। স্লোগানটা কায়েম করেন থিওফিল গতিয়ে। তিনি 1811 থেকে 11তে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 1872-এ। ফরাসি কবি, নাট্যকার, শিল্পতাত্ত্বিক এবং সাংবাদিক। তিনি, তার অনেকগুলো গ্রন্থ আছে। কত সময় গেল? আমি এখানে সময় দেখতে পাচ্ছি না, তোমরা কি বলতে পারবে? 12টা 30 মিনিট হয়েছে স্যার। 30 মিনিট হচ্ছে মিটিং গুলো? আধা ঘন্টা হয়ে গেছে স্যার, আধা ঘন্টা হয়ে গেছে স্যার। আচ্ছা, 40 মিনিটের সময় এটা মিটিংটা ব্রেক হয়, তারপরে 10 মিনিট পরে আবার শুরু করা যায়। তো আমরা আজকে আর শুরু করব না, কিন্তু 40 মিনিটই আমরা শেষ করে দিব, কেমন? জি স্যার, ঠিক আছে, অসুবিধা নাই। হ্যাঁ, যেহেতু আমি একটু তাড়ার মধ্যে আছি। ঠিক আছে তো স্যার। এই স্লোগানটা শুরু করেন হচ্ছে গতিয়ের, থিওফিল গতিয়ের। তিনি দার্শনিক, ঔপন্যাসিক, নাট্যকার, কবি, এবং তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে আলবেট্রস, মাদমোয়াজেল ডি মোপা। আলবেট্রসটা বের হয় 1832-এ এবং মাদমোয়াজেল মোপা বের হয় 1835-এ। মূলত এই মাদমোয়াজেল, এই গ্রন্থটাতেই তিনি শিল্প সংক্রান্ত তার মতবাদটাকে ব্যক্ত করেন, এবং তিনি যেটা বলেন এটা হচ্ছে যে শিল্প সাহিত্যের সঙ্গে ইউটিলিটির কোনো সম্পর্ক নেই। আমরা আগে বলেছিলাম যে একটি প্রাচীন মতবাদ হচ্ছে কলা কৈবল্যবাদের প্রাচীন মতবাদটা হচ্ছে উপযোগিতাবাদ। উপযোগিতা অর্থনীতির ভাষায় তোমরা একরকম উপযোগিতা আছে, যে অর্থনীতির ভাষায় উপযোগিতাটা হচ্ছে কোন দ্রব্য ক্রয়ের পরে যে পরিমাণ তৃপ্তি পাওয়া যায় সেটাকে সম্ভবত উপযোগিতা বলা হয়, অর্থনীতির ভাষায় হচ্ছে সেটা। এখন কথা হচ্ছে শিল্প সাহিত্যে উপযোগিতার কথাটা হচ্ছে যে সেটা সমাজের জন্য বা মানুষের জন্য কি উপযোগ বয়ে নিয়ে আসবে, এই হচ্ছে প্রশ্ন। শুরুতে ধর্মতাত্ত্বিক লোকজন, ধর্মীয় নেতারা এটাকে ব্যবহার করেন যে শিল্প সাহিত্যে অবশ্যই নীতি এবং নৈতিকতার কথা প্রচারিত হবে। যেমন আমাদের সাহিত্যে আছেন মদন মোহন তর্কালঙ্কারের নাকি সকালে আমার পণ বা শিশুর পণ নামে যেটা পাওয়া যায়, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করি। এরকম যে নীতি কথামূলক যে প্রচারণা আছে সেটাকে পরে এটাতে আরো কিছু পরিবর্তন আসে, সেটা আর এন জেরমি বেনথাম, আমরা সেটাতে একটু পরে যাচ্ছি।
কিন্তু ওই যে গতিয়ের ঘোষণা করলেন যে শিল্পকলা সর্বপ্রকার উপযোগিতা বর্জিত হবে, অর্থাৎ সেখানে সমাজের ভালো মন্দ করা বা লাভালাভের বা কোনো নীতি কথার কোনো কিছুই থাকবে না। শিল্প হবে কেবল কিসে? একটা কবিতা বা একটা উপন্যাস হয়ে যাবার মূল প্রেরণাটা হচ্ছে যে একটা কবিতা হবে, এবং সেটা হয়ে যাওয়ার পরে এখানেই শেষ, যে একটা কবিতা হয়েছে। একটা কবিতা, এটা এডগার অ্যালান পো বলেছিলেন যে একটা শিল্প সৃষ্টি হওয়ার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে তাকে সৃজন করা, যে আমি একটা পাখি বানাবো, আমি একটা এরোপ্লেন বানাবো, বা আমি একটা কবিতা বানাবো। তার সঙ্গে এরোপ্লেনের সঙ্গে এটা যায় না, কবিতা বানাবো এবং কবিতা সৃজন করব, এবং সৃজন করার যে আনন্দ, সেই আনন্দটা উপভোগ করাটাই হচ্ছে মুখ্য বিষয়। আর কোনো বিষয় শিল্পের সঙ্গে থাকতে পারে। হ্যাঁ, এখানে থাকতে পারে যে আমি কতটা সার্থকভাবে কলা কৌশল পূর্ণ করে, ষষ্ঠ করে, সুন্দর করে আমি সেটাকে সৃজন করতে পেরেছি। সেটা হচ্ছে আমার সৃজন নৈপুণ্য। নৈপুণ্যটাকে হচ্ছে বিচার্য বিষয়। যে সেখানে সমাজের কি কাজে আসলো না আসলো এটা নিয়ে কোনো কিছু এসে যায় না। তো থিওফিল গতিয়ের এটা যখন প্রকাশ করেন, তখন তার পুরা ইউরোপ জুড়ে এটা বিস্তৃত হয়, আমেরিকা পর্যন্ত এটা বিস্তৃত হয়। ইউরোপে, ফ্রান্সে এটা গতিয়ের, তারপরে বুদলেয়ার পরে মালারমে, এবং আরো অনেকেই এই ধারাটাকে আজকে পর্যন্ত আছে। আমাদের সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত এই কলা কৈবল্যবাদের সমর্থক, এবং তার সৃজন কর্ম তাই, অন্তত বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়েছে, যে তিনি শিল্প সৃষ্টি করেছেন সমাজের উদ্দেশ্যে। এই জন্যে তার বিপরীত দিকে যদি আমরা দেখি, কলা কৈবল্যের বিপরীত দিকটা যদি আমরা দেখি, তাহলে তোমরা দেখতে পারো সুকান্তের কবিতাগুলো। তোমরা খেয়াল করতে পারো সুকান্তের কবিতা, বা কবি কাজী নজরুল ইসলামের কবিতাগুলো, বা আরো এরকম আরো অনেকের কবিতা হচ্ছে কলা কৈবল্যবাদের ভিতরে। তো কলা কৈবল্যবাদ বাংলা যে টার্মটা করেছেন, সেটাকে একটু বলে নিই। কলা হচ্ছে শিল্প, কৈবল্য হচ্ছে কেবল, কৈবল্য কেবল হচ্ছে মাত্র, শুধু, যেটাতে শুধুই শিল্প থাকে, সেটা হচ্ছে কলা কৈবল্য বাদ। বাদ মানে হচ্ছে মতবাদ, তত্ত্ব বা বক্তৃতা। কি বোঝা যাচ্ছে? এটার ইংরেজি, জি স্যার, জি স্যার, ক্লিয়ার বোঝা যাচ্ছে। স্লোগানটা হচ্ছে আর্ট ফর আর্ট শেক। ফরাসিতে এটা বলা হয়ে থাকে লা আর্ট ফর আর্ট। আর এটার বিপরীতে যে তত্ত্বটা আসে, পরবর্তীতে এসছে আর্ট ফর লাইফস শেক। প্রশ্ন হলো, সব সাহিত্য বা শিল্পকর্ম যদি শুধুই সৃজন আনন্দের ব্যাপার হয়, তাহলে মানুষ কি, শিল্পী কি মানুষ নয়? তিনি কি সমাজের অন্তর্গত কেউ নয়? এই সমাজের যে দুঃখ দৈন্য আছে, সমাজের মানুষের ভিতরে যে হাহাকার আছে, ব্যর্থতা আছে, অথবা সমাজের মানুষের ভিতরে যে ক্ষুধা আছে, নিরংসা আছে, যে দুর্দর্শ প্রবৃত্তি আছে, সেগুলো কি তার মানব জীবনের অন্তর্ভুক্ত নয়? সেটা কি শিল্পে স্থান পাবে না? অথবা একজন শিল্পী হিসেবে তিনি সমাজের কি দায়িত্ব পালন করলেন তাহলে, যদি তিনি শুধু শিল্পই নির্মাণ করেন? সেটা আরো অনেক পরের ব্যাপার এসছে। তো এই যে কে আসলো এত পরে, আমাদের পার্টিসিপেন্ট কতজন হলো? আই থিংক পার্টিসিপেন্ট স্যার 11 জন। 11। আমি পরে 11 জন, তাই তো? জি, আপনি সহ 11 জন, স্টুডেন্ট 10 জন আছেন স্যার। আগে আরো বেশি ছিল স্যার, তাই চলে গেছে সম্ভবত। হ্যাঁ, আমি আগে 13 জন সম্ভবত দেখছিলাম। আচ্ছা, এর মাঝে স্যার একজন আরেকজন, সে হয়তো চলে গেছে। এখন 12 জন দেখা যাচ্ছে। ছেলে ক্লাস 8 এ পড়ে, এবং সেই মূলত আমাকে অ্যাসিস্ট্যান্সি দেয় এইসব কাজে। আমি অতটা পারি না। ভালো স্যার। সেই আমিও স্যার অনেক কিছু, আমি তো অনেক পরে আসছি, প্রায় 4 মিনিট পরে আসছি।
পারছিলাম না। যাই হোক, হ্যাঁ ওইটা নতুন ইয়ে তো, জি স্যার, এর সঙ্গে আমরা নিউ এখন এক্সপিরিয়েন্স। যেতে পারছি না। জি স্যার, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমেরিকায় এই কাজটা করলেন এডগার এলেন পো। তার বিখ্যাত অনেক গ্রন্থ আছে। তিনি ছোট গল্পকারও বটে, তাত্ত্বিকও বটে। তিনি দা পয়েটিক প্রিন্সিপল লেখলেন 1850 সালে, এবং সেখানেও তিনি কলা কৈবল্যবাদ আর্টস করা আসে, ইটস এ স্লোগান অফ দিস থিওরি। থিওরিটার এই তত্ত্বের স্লোগানটা হচ্ছে, এবং এটার জনক বলা হয় থিওফিল গতিয়েরকে। কেমন? তবে এটা আরো আগে কান্ট বলেছেন, জার্মান দার্শনিক এম্মানুয়েল কান্ট। তিনি এটা একটা রচনায় এরকম কথা বলেছেন যে শিল্প হবে সর্বপ্রকার স্বার্থ বিবর্জিত। কেমন? এখানে সমাজে 40 মিনিটের আর 1 মিনিট বাকি। আচ্ছা, তাহলে আমরা এখনই শেষ করছি। আর ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমরা কানেক্টেড থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা করো, এই সময়টা কাজে লাগাও। ঠিক আছে, ভালো থেকো। স্যার জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।